ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে রক্তকে। উঠে দাঁড়াও, আমাদের নষ্ট করার মতো সময় নেই। অস্ত্র তোলো, যদি ভগবান চান আমরা শহীদের মৃত্যুবরণ করব। যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে, তাহলে জীবনে বেঁচে থাকাটা অনেকটা ফিকে হয়ে যায়। ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন। এই সমস্ত আগুন ঝরা মন্তব্যে উত্তাল হয়েছিল ব্রিটিশ ভারতের আকাশ বাতাস। আলোড়িত হয়েছিল সংগ্রামী মানুষের মন। তরুণ মন উদ্দীপ্ত হয়েছিল স্বাধীনতা প্রাপ্তির রঙিন আশায়। আপামর ভারতবাসী পরাধীনতার গ্লানি মুছে ফেলে নতুন ভারত গড়ার স্বপ্নে বিভোর হয়ে পড়েছিল। আর এই নতুন ভারত গড়ার কারিগর, স্বপ্নদ্রষ্টা তথা কাণ্ডারি হয়ে অবতীর্ণ হয়েছিলেন ভারতের গর্ব, বাংলার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। সর্বাগ্রে পরাধীনতার শৃঙ্খল মোচন করতে হবে। রাষ্ট্রীয় বন্ধন হতে জাতিকে প্রথমে মুক্ত করলে আমরা সামাজিক ও অর্থনৈতিক বন্ধন হতে তাকে মুক্ত করতে পারব। স্বাধীনতা একটা অখণ্ড সত্য। এই স্বাধীনতা চাই জাতি এবং ব্যক্তির উভয়ের অখণ্ড জীবনের জন্য। ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় পট পরিবর্তনকারী অধ্যায় হল ব্রিটিশদের শাসনকাল। ব্রিটিশদের হাত থেকে প্রিয় জন্মভূমিকে মুক্ত করতে ঝরাতে হয়েছে অনেক রক্ত, পাড়ি দিতে হয়েছে হাজারো বাধার জঞ্জাল। ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য যেসব মহান বীর সামনে থেকে নেতৃত্ব দিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের মধ্যে অন্যতম কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। অহিংসা, উদারতা কিংবা ধৈর্য নয়, বরং বল প্রয়োগের মাধ্যমে ব্রিটিশদের এই দেশ থেকে তাড়াতে হবে, এই মন্ত্রে বিশ্বাসী ছিলেন নেতাজি। তাই তো তিনি উদাত্ত কণ্ঠে আহ্বান করলেন, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বিদ্রোহী মনোভাবের কারণে ব্রিটিশ সরকার তাকে 11 বার কারারুদ্ধ করেছিল, কিন্তু কোনো শৃঙ্খলা তার সংগ্রামী মনোভাবকে দমিয়ে রাখতে পারেনি। এই বিপ্লবী বীর সন্তানের জন্ম হয়েছিল 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে। আইনজীবী বাবা জানকীনাথ বসু এবং মা প্রভাবতী দেবীর 14 জন সন্তানের মধ্যে নবম ছিলেন নেতাজি। পড়াশোনায় ছোটবেলা থেকেই তুখোড় মস্তিষ্কের অধিকারী ছিলেন। ছোটবেলা থেকেই নেহাতি সুবোধ বালকের মতো দেখতে হলেও ছাত্রাবস্থাতেই তার মধ্যে দেখা গিয়েছিল বিপ্লবী মনের পরিচয়। স্কুল জীবন থেকেই তার মধ্যে গড়ে ওঠে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের ভিত্তি। ষষ্ঠ ক্লাস পর্যন্ত তিনি এক ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেন। এরপর তাকে ভর্তি করা হয় কটকের কলেজিয়েট স্কুলে। 1911 সালে মেট্রিকুলেশন পরীক্ষায় কলকাতা থেকে প্রথম স্থান অধিকার করেন। 1918 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তার মেধার পরিচয় রাখেন। শুধু পাশ করেই ইংরেজদের অধীনে চাকরি করার বাইরেও যে একটা আলাদা জীবন আছে, তা তিনি উপলব্ধি করেছিলেন স্কুল জীবনেই। 1913 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি ভর্তি হয়েছিলেন। প্রেসিডেন্সি কলেজে এক ইংরেজ অধ্যক্ষ তার ক্লাসে ভারতীয়দের সম্পর্কে বিরূপ মন্তব্য করে বসলেন। ক্লাসে থাকা সমস্ত ছাত্রছাত্রী ভারতীয় হয়েও কোনো মন্তব্য করলেন না। হতাশ হলেন নেতাজি। তার নেতৃত্বে একদল ছাত্র প্রতিবাদ করল সেই মন্তব্যের। ইংরেজ অধ্যক্ষ ভারতীয় ছাত্রদের এমন মন্তব্য মেনে নিতে পারলেন না। দৈহিক আক্রমণের অভিযোগ তুলে সুভাষচন্দ্রকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করে দিলেন। প্রতিবাদী সুভাষ এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। সেখান থেকে বিএ পাশ করেন সুভাষ। 1919 সালের 15ই সেপ্টেম্বর, কয়েক সপ্তাহ আগে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা শেষ হয়েছে। তখনই ভারত ছেড়ে সুভাষ পাড়ি দিয়েছেন ইংল্যান্ডের পথে।
এপ্রিলের 13 তারিখ ভারতে ঘটে যায় এক নৃশংস হত্যাকাণ্ড। ব্রিটিশ সেনারা ভারতের পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগে চালায় এক নৃশংস হত্যাকাণ্ড। ক্ষোভে ফেটে পড়ে সারা ভারতবর্ষ, যার প্রতিবাদ স্বরূপ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের প্রদত্ত নাইট উপাধি বর্জন করে। ভারতীয় মানুষের মতো তার মনেও ক্ষোভের দানা বাঁধে। দেশের মানুষকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে দেশে ফিরে এলেন সুভাষ। 1921 সালে যখন ভারতে এলেন, তার 1.5 বছর আগে ভারতীয় কংগ্রেসে মহাত্মা গান্ধীর সাথে অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছেন সুভাষ। এর পরপরই চৌরি চৌরার ঘটনায় গান্ধী যখন তার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন, তখন গান্ধী ও কংগ্রেসের ওপর হতাশ হয়ে পড়লেন সুভাষচন্দ্র বসু। 1927 সালে আবার কংগ্রেসে ফিরলেন সুভাষ। 1928 সালের কলকাতা বৈঠকে আয়োজনের এক বড় অংশের দায়িত্ব পড়ে নেতাজির কাঁধে। বেশ সফলভাবে সে তার দায়িত্ব পালন করে আলোচনার শীর্ষে উঠে আসে। 1930 সাল নাগাদ কংগ্রেসের প্রভাবশালী নেতাদের মাঝে স্থান করে নিয়েছিলেন সুভাষচন্দ্র। 1932 সালে অসহযোগ আন্দোলন আবারও জোরদার হয়েছে। আন্দোলনের এক পর্যায়ে আবারও গ্রেপ্তার হয়ে গেলেন সুভাষচন্দ্র। আগে থেকেই বুঝতে পেরেছিলেন শরীরটা ঠিক নেই, জেলে গিয়ে বিপদ বাড়ল। চিকিৎসার জন্য তাকে যেতে হলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। সেখানে গিয়ে তার সাথে পরিচয় হলো এমিলি সেঙ্কেলের। সংগ্রামী জীবনের মধ্যে সেই সময়টাকে রোম্যান্টিক পিরিয়ড বললেও খুব একটা অত্যুক্তি হবে না। লাভ অ্যাট ফার্স্ট সাইট, পরিচয় করায় প্রেমে। নিমেষেই একে অপরের মন বিনিময় হয়ে যায়। বিনিময় হয় অসংখ্য চিঠির। 1937 সালের 26শে ডিসেম্বর তাদের বিয়ে হয়ে যায়। 1942 সালে তাদের কন্যা সন্তান অনিতা বসুর জন্ম হয়। কিন্তু মাত্র কয়েক বছর ছাড়া তাদের ভালোবাসার জীবন স্থায়ী হয়নি। তিনি যে স্বাধীনতা সংগ্রামী, তার ঘরে বসে থাকলে চলবে কি করে, তাই আবারও ঝাঁপিয়ে পড়লেন আন্দোলনে। অন্যদিকে গান্ধীজি যেখানে অহিংস আন্দোলনের রাস্তা বেছে নেওয়ার কথা বলছেন, সেখানে সুভাষের জবাব ছিল অস্ত্রের জবাব দিতে হবে অস্ত্রের মাধ্যমেই। মহাত্মা গান্ধী সহ আরও অন্যান্য নেতাদের সঙ্গে মতবিরোধের কারণে তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এরই ফাঁকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তবে সুভাষের গতিবিধি দেখে ব্রিটিশ সরকার তাকে আবারও কারারুদ্ধ করে। 1940 সালে তাকে মুক্তি দেওয়া হলেও গৃহবন্দী করা হয়। 1941 সালে কলকাতার বাড়ি থেকে ছদ্মবেশে উধাও হয়ে যায় সুভাষচন্দ্র। 1942 সালে তিনি পাড়ি দিলেন জাপানে। সে বছরই বিদেশে বসবাসকারী ভারতীয়দের স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে স্বাধীনতা গঠনের জন্য তিনি গঠন করলেন আজাদ হিন্দ ফৌজ। আজাদ সৈন্যদের ছাড়াও সাধারণ মানুষের কাছে ধীরে ধীরে সুভাষচন্দ্র হয়ে উঠলেন প্রিয় নেতাজি। নেতাজি নামটি জার্মানিতে থাকা প্রিয় ভারতীয়রাই দিয়েছিলেন তাকে। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সাথে যুক্ত হয়ে ব্রিটিশ তথা মিত্র বাহিনীর ওপর গেরিলা আক্রমণের মাধ্যমে খণ্ডযুদ্ধ চালিয়ে যেতে থাকে আজাদ হিন্দ ফৌজ। তবে ব্রিটিশ শক্তির সামনে সুবিধা করে উঠতে পারেনি জাপান। জাপানের পরাজয়ের সাথে সাথে আজাদ হিন্দ ফৌজের পতন ঘটে। 1945 সালে 18ই আগস্ট হঠাৎ একটি খবর ছড়িয়ে পড়ল, বিমান দুর্ঘটনায় নাকি মৃত্যু হয়েছে সুভাষচন্দ্র বসুর। কিন্তু ভারতে তুমুল জনপ্রিয় নেতার মৃত্যু সংবাদ অনেকে মেনে নিতে পারেনি। কংগ্রেসে থাকা অনেক নেতারাই মনে করেছিলেন তিনি আত্মগোপন করে আছেন। নেতাজি আবারও সংগঠিত হয়ে আজাদ হিন্দ বাহিনী নিয়ে ভারতের স্বাধীনতার ডাক দেবেন, কিন্তু তা আর হয়ে ওঠেনি। কালের গভীরে হারিয়ে যাওয়া এই নেতা আর ফিরে আসেননি। তিনি না ফিরলেও নেতাজি হয়েই বেঁচে রইলেন সাধারণ মানুষের হৃদয়ে।
তরুণের স্বপ্ন নামক এক চিঠিতে নেতাজি তরুণদের উদ্দেশ্যে লিখলেন, যৌবনের পূর্ণ জোয়ারে আমরা ভাসিয়া আসিয়াছি সকলকে আনন্দের আস্বাদ দিবার জন্য, কারণ আমরা আনন্দের স্বরূপ, আনন্দের মূর্ত বিগ্রহরূপে আমরা মর্তে বিচরণ করিব। নিজের আনন্দে আমরা হাসিব, সঙ্গে সঙ্গে জগৎকেও মাতাইব। আমরা যেদিকে ফিরিব নিরানন্দের অন্ধকার লজ্জায় পলায়ন করিবে। আমাদের প্রাণময় স্পর্শের প্রভাবে রোগ শোক তাপ দূর হইবে। এই দুঃখ সংকুল বেদনাপূর্ণ নরলোকে আমরা আনন্দ সাগরের বান ডাকিয়া আনিব। আশা উৎসাহ ত্যাগ ও বীর্য লইয়া আমরা আসিয়াছি। আমরা আসিয়াছি সৃষ্টি করিতে, কারণ সৃষ্টির মধ্যেই আনন্দ। তরুণের মনে প্রাণে বুদ্ধি ঢালিয়া দিয়া আমরা সৃষ্টি করিব। নিজের মধ্যে যাহা কিছু সত্য, যাহা কিছু সুন্দর, যাহা কিছু শিব আছে, তাহা আমরা সৃষ্ট পদার্থের মধ্যে ফুটাইয়া তুলিব। আত্মদানের মধ্যে যে আনন্দ, সে আনন্দে আমরা বিভোর হইব। সেই আনন্দের আস্বাদ পাইয়া পৃথিবীও ধন্য হইবে। কিন্তু আমাদের দেওয়ার শেষ নেই, কর্মেরও শেষ নাই, কারণ যত দেব প্রাণ বহে যাবে প্রাণ, ফুরাবে না আর প্রাণ। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। অনন্ত আশা, অসীম উৎসাহ, অপরিমেয় তেজ ও অদম্য সাহস লইয়া আমরা আসিয়াছি। তাই আমাদের জীবনের স্রোত কেহ রোধ করিতে পারিবে না। অবিশ্বাস ও নৈরাশ্যের পর্বতরাজি সম্মুখে আসিয়া দাঁড়াক, অথবা সমবেত মনুষ্য জাতির প্রতিকূল শক্তি আমাদের আক্রমণ করুক, আমাদের আনন্দময়ী গতি চিরকাল অক্ষুণ্ণই থাকিবে। কবি দ্বিজেন্দ্রলাল রায় যখন গেয়েছিলেন, আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতেই মরি, তখন তিনি আমাদের সামনে ভ্রান্ত আদর্শ উপস্থিত করেছিলেন। আমাদের এখন বলবার সময় এসেছে, আমি যাব না, যাব না, যাব না ঘরে, বাহির করিছে পাগল মোরে, বাহির করিছে পাগল মোরে। হে প্রিয় নেতাজি, তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। ৭৬ বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর, আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি। আমাদের সেবা, আমাদের নিষ্ঠা, আমাদের আত্মত্যাগ, আমাদের লাঞ্ছনা ও নির্যাতন ভোগ, এর ফলে দীন দরিদ্রা শৃঙ্খলিতা ভারত মাতা আবার রাজরাজেশ্বরী হবেন। স্বাধীন ভারত আবার ধনধান্যে পরিপূর্ণ হবে, জ্ঞান বিজ্ঞানে যশস্বী হবে। আমাদের সাধনা সার্থক ও সাফল্যমণ্ডিত হবে, আমাদের জীবন ধন্য হবে। আজ নেতাজির অভাব বেদনায় কাতর ভারতবর্ষের অন্তর সর্বক্ষণ বলে ওঠে, তোমার শাসন শূন্য আজি, হে বীর পুণ্য করো, হে বীর পুণ্য করো। আজ নেতাজির এই জন্মজয়ন্তীর পূর্ণ লগ্নে অন্তরের গহীন হতে তোমার চরণে রইল শ্রদ্ধাঞ্জলি। সমগ্র উপস্থাপনায় সৌভিক ভট্টাচার্য।
ये वतन बढ़ाए